প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ইনসেপ্টা স্বাস্থ্য সমাচার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি আয়োজন করেছে দি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন রোগ এবং রোগের প্রতিকার নিয়ে আলোচনা করে থাকি। প্রিয় দর্শক, ষড়ঋতুর দেশ আমার এই বাংলাদেশ। শীতের বিদায়ী ক্ষণে বসন্তের এই আগমনী বেলায় বসন্তের কিছু রোগবালাই কিন্তু আমাদের বসন্ত উদযাপনে ভাটা ফেলতে পারে। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় বসন্তের শ্বাসের রোগসমূহ। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের শিক্ষক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ জিয়াউল করিম স্যার। স্যার, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ ডক্টর নাজমুল। আপনার মাধ্যমে চ্যানেল আইয়ের দর্শকদের বসন্তকালের অগ্রিম শুভেচ্ছা। স্যার, তো বসন্তকালীন কি কি রোগ আমাদেরকে সাধারণত আক্রান্ত করে থাকে? ডক্টর নাজমুল, আসলে ঋতুরাজ বসন্ত, আমরা কিন্তু প্রাকৃতিক নিয়মেই এই বসন্তকে আমরা কিন্তু বরণ করে নেই। আমরা যেমন দেখবেন গাছে ফুলে ফুলে গাছও কিন্তু রং ছড়িয়ে যায়, আমাদের মনেও কিন্তু এটা রং লেগে যায়। আমরাও কিন্তু আনন্দ করি, পয়লা ফাল্গুন, বসন্ত উৎসবে মেতে উঠি। হ্যাঁ, সত্য যে প্রাকৃতিক নিয়মেই কিন্তু যখন ঋতু পরিবর্তনের সাথে সাথে কিছু কিছু রোগ কিন্তু আমাদের বাধা হয়ে দাঁড়ায়। তো বসন্তকালে সাধারণত শ্বাসের যে রোগগুলো হয়, আপনারা দেখবেন যে বসন্তকালে কি হয়, গাছে কিন্তু কৃষ্ণচূড়া, বিভিন্ন ফুল, তারপরে আপনার ধরেন আমের মুকুল, এগুলো কিন্তু গাছে থাকে। সেই মুকুল থেকে কিন্তু যে রেণুগুলো, এগুলো কিন্তু বাতাসে চলে আসে। আর আমরা যে শ্বাস নিচ্ছি, শ্বাসের সাথে সাথে কিন্তু এই রেণুগুলো ঢুকছে ভিতরে, ঢুকে কিন্তু বিভিন্ন ধরনের হাইপার সেন্সিটিভ রিয়াকশন, যেমন ধরেন অ্যালার্জি, অ্যাজমা, আর বিদেশে দিয়ে কিন্তু হে ফিভার একটা রোগ আছে, যে এগুলো কিন্তু খুব কমন হয়ে থাকে। আমাদেরও বাংলাদেশে আমরা অ্যালার্জি, অ্যাজমার এই প্রবণতাটা কিন্তু এই বসন্তকালেই আমরা বেশি পাই। এছাড়াও আপনারা দেখবেন যে আমাদের কিন্তু এয়ার পলিউশন, আপনি জানেন যে ওয়ার্ল্ডের মধ্যে এয়ার পলিউশনে বাংলাদেশ কিন্তু 1-2 অবস্থানে থাকে। তো এই যে বসন্তের এই ফুলের রেণু এবং এয়ার পলিউশন মিলে আমাদের কিন্তু ফুসফুসের অবস্থাটা খারাপ হয়ে যায় আর কি। কি কি লক্ষণ সেই সময়ে রোগীরা সাধারণত ফেস করে থাকেন? অ্যাজমা যাদের থাকে, তো এই অ্যাজমা কিন্তু আসলে কোনো জীবাণুঘটিত রোগ নয়, এটা অ্যালার্জিজনিত রোগ। এটা ট্রিগার করে, মানে বেড়ে যায়। যাদের অ্যাজমা আক্রান্ত হয়েছে, এটা কিন্তু সুপ্ত অবস্থায় আছে, হয়তো এই 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 বসন্তকালে এটা ট্রিগার করে তো সিভিয়ার অ্যাজমার দিকে চলে যায়। অ্যালার্জি দেখবেন হাঁচি কাশি, এটা কিন্তু খুব কমন আমাদের দেশে, হাঁচি কাশি এটা কিন্তু একটা আছে। পাশাপাশি কিন্তু এটার শ্বাসের সাথে সাথে কিছু কিছু রোগও হয়, যেমন ধরেন নিউমোনিয়া, এই সাথে কিছু জীবাণু ঢুকেও কিন্তু নিউমোনিয়া বাসা বাঁধে। টিবি, আমাদের বাংলাদেশে কিন্তু টিবিটা খুব কমন থাকে। তো বসন্তকালে আমরা যেটা বলবো যে আসলে এই সময়টাতে যদি আমরা অ্যাজমার কথাই বলি, অ্যাজমা তো আসলে সবাই জানে যে আসলে শ্বাসকষ্ট হওয়া, বুকে একটু চাপ চাপ লাগা এবং এটা বাঁশির মতো আওয়াজ করে অনেক ক্ষেত্রে, তো সেটা অ্যাজমা। তো অ্যাজমা একটা কন্ট্রোল থাকে, আপনারা জানেন অ্যাজমা আসলে কোনো সময় এটা কিওর হয় না, নিরাময়যোগ্য রোগ, এটা নিয়ন্ত্রণযোগ্য রোগ। তো নিয়ন্ত্রণে আছে, কিন্তু বসন্তকালে হঠাৎ করে ট্রিগার করলো, তখন কি হয় দেখা গেলো তার প্রথম শুরু হলো হাঁচি কাশি দিয়ে, তারপর তার বুকের মধ্যে তার একটা বাঁশির মতো আওয়াজ হচ্ছে, সে একটু হাঁটতে গেলেই শ্বাসকষ্ট হচ্ছে, সে ঘুমোতে পারছে না, সে খেতে পারছে না, হাঁচি কাশি শ্বাসকষ্ট লেগে থাকে। তো তখন এই ধরনের রোগীরা যেন আসে, আমরা কিন্তু আসলে যখন এই বসন্তকাল আসার আগে যারা আমাদের কাছে আসে, তখন আমরা প্রিভেন্টার মেডিসিনগুলো দিয়ে রাখি, যে প্রিভেন্টার মেডিসিনগুলো যদি সে সেবন করে তাহলে কিন্তু এই বসন্তকালের এই রোগ থেকে সে এটা রক্ষা পাবে। এর পাশাপাশি আমরা একটা অ্যাডভাইস, যেটা সবার জন্য, দর্শকদের জন্য আমি বলবো, যে এই সময়টাতে আমরা কিন্তু লাল নীল শাড়ি পরে কিন্তু আমরা ঘুরি, বা হলুদ পাঞ্জাবি পরে কিন্তু আমরা বসন্তকালে উদযাপন করি। সেই সময়টা যেন আমাদের মুখে একটা মাস্ক থাকে, একটা যদি মাস্ক থাকে তাহলে কিন্তু এই যে আমরা যেটা বলছিলাম যে ফুলের রেণু আমার শ্বাসের মাধ্যমে ঢুকে যাচ্ছে, এটা ঢুকতে একটা বাধা সৃষ্টি করে, ঢুকে না, এবং আমরা কিন্তু এই রোগ থেকে অনেকটাই মুক্ত পাবো, যেটা মাস্ক ব্যবহার করার মাধ্যমে। পাশাপাশি যারা আক্রান্ত হয়ে গেলেন, তারা জানে যে আক্রান্ত হলে, যেমন আমরা বলে থাকি যে একটা সালবিটামল জাতীয় ওষুধ, যে যখনই আপনি কাশি হবে, হাঁচি হবে, শ্বাসকষ্ট হবে, আপনি নিয়ে নেবেন প্রয়োজন বোধে, আমরা সেটা শুরু করতে পারি। তারপরে হয়তো কমছে না, একটা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, নেওয়ার পরে চিকিৎসক তাকে, আপনারা জানেন যে স্টেরয়েড ইনহেলার, যেটা প্রিভেন্টার, সেটা শুরু করে দেয়। পাশাপাশি ধরেন মন্টিলুকাস জাতীয় ওষুধ, তারপর অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, এই ওষুধগুলো সেবন করলে যদি বেশি কষ্ট হয়ে থাকে, তখন হয়তো আমরা তাকে এটা নেবুলাইজারের মাধ্যমে, একটু শ্বাসের মাধ্যমে আমরা যদি নেবুলাইজ করে দিই, তাহলে কিন্তু তার অনেকটাই ভালো থাকে। জি। তো একদম যারা সুস্থ
তারাও কিন্তু অনেক সময় আমরা দেখছি এই বসন্তকালে নাক দিয়ে পানি পড়া নিয়ে, জ্বর নিয়ে, শরীর ব্যথা নিয়ে, মাথা ব্যথা নিয়ে আমাদের কাছে উপস্থিত হচ্ছেন। এবং আপনি বলেন বেশ কিছু ইনফেকশনের কথা। তো কি কি জীবাণু দ্বারা সাধারণত এই বর্ষাকালে আমরা আক্রান্ত হয়ে থাকি? প্রশ্নকে দুই ভাগে ভাগ করি যে কী কী জীবাণু দ্বারা আক্রান্ত হয়। এর আগে একটা কথা আপনি বলছেন যে অনেকের আগে রোগ ছিল না, নতুন করে হলো। যেমন আমি আপনাকে বলি, আমাদের ঢাকা সিটি যে এয়ার পলিউশনের যে অবস্থা, আমরা মনে করছি যে যদি আমরা সবাই মাস্ক ব্যবহার না করি বা যদি আমরা এয়ার পলিউশনের ক্ষেত্রে যদি আমরা ওখানে এটা কাজ না করি, তাহলে কিন্তু ঢাকা শহরে যারা বসবাস করছে তারা অলমোস্ট সবাই শ্বাসকষ্টে আক্রান্ত হবে, অ্যাজমাতে আক্রান্ত হবে। এটা কারণ কি? খুব সিম্পল। যেমন আমরা যে বাতাস নিচ্ছি, বাতাসের মধ্যে নানান ধরনের আপনার কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া, অনেক ধরনের কার্বন পার্টিকেল, অনেক ধরনের জীবাণু, অনেক ধরনের ফুলের রেণু, অনেক ধরনের কেমিক্যালস, যেটা আমরা বলি ক্ষতিকর কিছু কেমিক্যালস বাতাসের মধ্যে থাকে, ধাতু কিছু থাকে। এগুলো কিন্তু আমি শ্বাসের সাথে সাথে কিন্তু আমাদের ফুসফুসে ঢুকে যাচ্ছে, প্রতিনিয়তই ঢুকে যাচ্ছে। তো ঢুকে গিয়ে কিন্তু সে ফুসফুসকে কিন্তু আসলে তার যে নর্মাল যে কার্যক্ষমতাটা সে লোপ করে দেয়। তখন কিন্তু আস্তে আস্তে পর্যায়ক্রমে শ্বাসকষ্ট। আপনি যেমন দেখেন, যদি কেউ পাথর ফ্যাক্টরিতে কাজ করে, অথবা যদি কেউ গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে, বা কেউ যদি সুতোর ফ্যাক্টরিতে কাজ করে, অথবা যারা ল্যাব তুষক বানায় এই শীতের মধ্যে, তারা কিন্তু সবাই এই শ্বাসকষ্টে আক্রান্ত হয়। তার কারণ কিন্তু একটি, তাদের প্রফেশনাল মানে অকুপেশনাল হেজার্ড, তার এই যে তুলার যে লোমটা, তুলার যে কণাগুলো থাকে, এবং এই যে গার্মেন্টস ফ্যাক্টরির যে ফ্যাব্রিকের ডাস্টটা, আপনার যেমন পাথর কারখানার যে পাথরের যে গুঁড়োগুলো, এগুলো তো সবসময় ঢুকে সে নতুনভাবেও কিন্তু আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি থেকে যায়। আর দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন যে ব্যাকটেরিয়া বা জীবাণু, হ্যাঁ, এই সময় কিন্তু ধরেন আমাদের ফুসফুস কীভাবে আক্রান্ত হয়, আমরা এই বাতাসের মাধ্যমেই। ধরেন একজন রোগী নিউমোনিয়া হয়েছে, সে আমার সাথে বসে আছে, সে হাঁচি কাশি দিল, সেই জীবাণু কিন্তু বাতাসে আসলো, আমি কিন্তু এই বাতাসটা আবার টেনে আমার ভিতরে নিলাম, আমি কিন্তু এই মাধ্যমে বাতাসের মাধ্যমে আমার জীবাণুটাকে ভিতরে নিলাম, তখন কিন্তু সহজেই কিন্তু আমার নিউমোনিয়া, আবার ব্রঙ্কাইটিস, আপনার ধরেন টিবি, এই ধরনের রোগগুলো কিন্তু সহজেই বাসা বাঁধতে পারে। তো এটা কিন্তু খুব সহজেই সংক্রমিত হয়। সেজন্য আমি খুব গুরুত্ব দিব যে মাস্ক ব্যবহার করার জন্য এই সময়টাতে। এমনটা হতো স্যার, অনেকে বলে থাকেন এই সময়টাতে বিভিন্ন ভাইরাস যেমন ইনফ্লুয়েঞ্জা, রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, এগুলোর প্রকোপ অনেকটা বেড়ে যায়। সেই ক্ষেত্রেও তো মাস্ক আমাদেরকে নিশ্চয়ই একটা প্রোটেকশন দিবে। আপনি যথার্থ বলছেন যে আসলে ধর আমরা বলছি ব্যাকটেরিয়ার কথা, যে নিউমোনিয়া হয় ব্যাকটেরিয়া দিয়ে, টিবি হয় ব্যাকটেরিয়া, ভাইরালও কিন্তু আছে, ভাইরাল নিউমোনিয়া কিন্তু হয়। ভাইরাস থেকে কিন্তু আমরা ভাইরাল কনজাংটিভাইটিস থেকে শুরু করে লাংসের মধ্যে কিন্তু ভাইরাস আক্রান্ত, ভাইরাস ফাঙ্গাস দিয়েও কিন্তু আমাদের নিউমোনিয়া হতে পারে। তো সেই ক্ষেত্রে একই জিনিস আমরা যদি মাস্ক ব্যবহার করি, সেটা আমাদের একটা প্রোটেকশন দেবে। ফ্লু একটা ভ্যাকসিন আছে, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এটা কিন্তু আমরা আসলে প্রতি বছরে যদি একটা করে দিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের ফ্লু অ্যাটাকটা হয় না। তো নিউমোনিয়ার একটা ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিনটা যদি আমরা প্রতি 5 বছর পর দিয়ে থাকি, তাহলে নিউমোনিয়া আক্রান্ত ঝুঁকিটা অনেকটা কমে যায়। তো আমরা কিন্তু এই দুটো ভ্যাকসিনের মাধ্যমে আমাদের লাংসটাকে আমরা প্রোটেক্ট করতে পারি। আর আপনি জানবেন যে ফ্লু হলে তো অ্যাজমা যার আছে, তা অ্যাজমা ট্রিগার করে, অ্যালার্জি ট্রিগার করে। তো আমরা যদি ফ্লু যদি না হয়, তাহলে অ্যাজমাটা ট্রিগার করবে। সেই জন্য কিন্তু এই ভ্যাকসিনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল আছে এটা প্রিভেনশনে। রোগীরা কিভাবে সাধারণভাবে বুঝতে পারবেন যে এই সিমটমগুলো বা এই লক্ষণগুলো থাকলে আমি বাসাতে নিজেই চিকিৎসা করতে পারবো, আর কোন সিমটমগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে? আমি অ্যাজমা নিয়ে আসি প্রথমে, যেন অ্যাজমার একটা রোগ সে কিন্তু জানে। আপনারা জানেন যে আমাদের জাতীয় অ্যাজমা সেন্টার আছে, সেখানে কিন্তু আমরা অ্যাজমার যেমন ট্রিটমেন্ট দিই, পাশাপাশি আমাদের একটা মেডিকেল এডুকেশন, মানে একটা স্বাস্থ্য শিক্ষার একটা রুম আছে। তার ইনহেলার নেওয়ার টেকনিক, সে কীভাবে চলবে, তার কন্ট্রোলটা কীভাবে বুঝবে, ফু দিয়ে একটা যন্ত্র আছে যেখান থেকে আমরা ফু দিয়ে মানে বুঝতে পারি যে তার ফুসফুস ঠিক আছে কিনা, তার ফুসফুসের লাং ফাংশনটা ঠিক আছে কিনা, এটা দেখার, এগুলো কিন্তু আমরা তাদের হাতে কলমে শিখিয়ে দিই। যখন সে দেখবে যে এগুলো সব কিছু করার পরেও তার নিয়ন্ত্রণ নেই, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, সে দম ফেলতে পারছে না, তখন তাকে কিন্তু দ্রুতই হাসপাতালে নিতে হবে। হাসপাতালে নেওয়ার পর তখন ডক্টর তাকে ইভ্যালুয়েট করবে যে তার আসলে কেন এটা বাড়লো, বা এখন অ্যাজমার সাথে তার নিউমোনিয়া যুক্ত হতে পারে, অ্যাজমার সাথে তার সিওপিডি যুক্ত হতে পারে, অ্যাজমার সাথে তার অন্য ডায়াবেটিস ছিল, ডায়াবেটিস কন্ট্রোল নেই, হতে পারে। তো সেগুলো ইভ্যালুয়েট করার পরে তাকে আমরা হসপিটালে ভর্তি করে, আমরা সাধারণত যেটা করে থাকি যে আপনার ধরেন কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োজন হলে আমরা একটা কালচার করি, কালচার করে দেখি যে তার কোনো জীবাণু আছে কিনা এবং জীবাণু কোন ওষুধে কাজ করবে, সেটা আমরা দিয়ে থাকি। পাশাপাশি আমরা নেবুলাইজেশন বা কোনো ক্ষেত্রে লাইফ সেভিং স্টেরয়েড আমরা দিয়ে থাকি। আপনারা যেমনটি বলছিলেন যে আসলে অনেক সময় আইসিইউতে, আসলে আমরা দেখি যে লক্ষ্য করি যে এখন প্রায় রোগীদের আইসিইউতে যেতে হয়। তো সেটা আসলে অ্যাজমা রোগীদের ক্ষেত্রে খুব বেশি যাওয়া পড়ে না। সিওপিডি নামক একটা রোগ আছে, যেটা আপনার স্মোকিংয়ের সাথে রিলেটেড, যেটা স্মোকিং বা বায়োমাস গ্যাস এক্সপোজার, যে মারা রান্না করে, লাকড়ি চুলাতে রান্না করে, তাদের ক্ষেত্রে এই সিওপিডিটা খুব বেশি হয়। তো সিওপিডি যেটা যাদের হয়, তাদের আসলে আমি যদি অ্যাজমা সিওপিডি একটু পার্থক্যটা বলতেই চাই, অ্যাজমাটা
রিভার্সেবল, মানে আপনি ওষুধ সেবন করেছেন সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, আবার অ্যাটাক হতে পারে কিন্তু সুস্থ হয়ে যাবে। কিন্তু সিওপিডির ক্ষেত্রে কিন্তু কোনো তার রিলিভ হবে না, তার কিন্তু শ্বাসকষ্ট সব সময়ই থাকবে, শ্বাসকষ্ট কখনো তার সিমটম ফ্রি পিরিয়ড থাকবে না। তো এই সিওপিডি রোগীরা যদি ধরেন নিউমোনিয়া আক্রান্ত হয় বা সিওপিডি তার ফেল করলো, মানে অ্যাকুট একজন সিওপিডি হলো, তখন তাদেরকে আমরা ফুসফুস ফেল করে, যেটা আমরা রেসপিরেটরি ফেইলার বলে থাকি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা রেসপিরেটরি ফেইলার হয়ে গেলে আমাদের কোনো উপায় থাকে না তাকে আইসিইউতে শিফট করা ছাড়া, এবং আইসিইউ শিফট করার পরে আমরা তার অক্সিজেন কমে যায়, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, তখন আমরা তাকে ওই এবিজির মাধ্যমে এটা নির্ণয় করে তাকে আসলে ওইভাবেই অক্সিজেন সাপোর্ট দিয়ে থাকি। কোনো কোনো সময় আমরা মাস্ক দিয়ে থাকি, কোনো কোনো সময় আমরা লাইফ সাপোর্টে নিয়ে গিয়ে আমরা দিয়ে থাকি, এবং রুগীরা কিন্তু সেভ হয়। তো আমরা যদি আগে থেকে সচেতন থাকি, যেমন আমি বলছিলাম সিওপিডির কথা, যে স্মোকিং একটা রিলেশন, যে স্মোকিং থেকে যদি আমরা দূরে থাকি, লাকড়ির চুলা থেকে যদি আমরা অন্য পদ্ধতি আমরা গ্যাস ব্যবহার করি, তাহলে কিন্তু এই সিওপিডি আক্রান্ত হয় না, এবং সিওপিডি থেকে যে রেসপিরেটরি ফেইলার এটা হওয়ার সম্ভাবনা কম থাকে। নিউমোনিয়া খুব আর্লি স্টেজে ধরা পড়ে এবং প্রপার অ্যান্টিবায়োটিক যদি তাকে দেওয়া হয়, সে কিন্তু সুস্থ হয়ে যায়, তাকে কিন্তু আইসিইউতে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু এখানে আমরা কি করি, একটু অবহেলা করি, যে না একটু কাশি হয়েছে, হাঁচি হয়েছে, একটু জ্বর আছে, এটা হয়তো সর্দি কাশি ভালো হয়ে যাবে, তখন হয়তো আমরা একটু ডাক্তারের কাছে যেতে, বা হসপিটালে, যেমন আমাদের বক্ষদী হসপিটাল কিন্তু 24 ঘন্টা খোলা আছে, ইমার্জেন্সি বিভাগ খোলা আছে, রুটিন ওয়ার্কও হয়, আমরা কিন্তু ওখানে গেলেই কিন্তু ডাক্তার দেখে আমাদেরকে একটা ব্যবস্থাপত্র দিতে পারে। আমরা আসলে কী করি, একটা রুগী আমাদের গেলে কী করি, একটা সিম্পল একটা বুকের এক্সরে করে দেখে নিই তার নিউমোনিয়া হয়েছে না টিবি হয়েছে না সিওপিডির কোনো চেঞ্জ আছে, আমরা দেখে কিন্তু বুঝতে পারি। তারপর আমরা অ্যাকর্ডিংলি যাদের একটু সিভিয়ারিটি আছে অন্যান্য কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করি, যাদের সিভিয়ারিটি নেই তাদের আমরা ওষুধ দিয়ে দিলে কিন্তু তারা ভালো থাকে। এখানে আসলে দরকার সচেতনতা, মানে যত আর্লি যাওয়া যাবে তার রোগটা তাকে কিন্তু মানে খারাপের দিকে না নিয়ে বরঞ্চ ভালোর দিকে নিয়ে আসবে, আইসিইউ যা ঢোকার প্রবণতা অনেকটা কমে আসবে। এমন কি ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলে সাধারণ যে উপসর্গগুলো, যেমন একটু গলায় খুসখুসে কাশি হলো, মৃদু জ্বর হলো, নাক দিয়ে পানি পড়ছে, এগুলোর ক্ষেত্রে আমরা কি কোনো ঘরোয়া পদ্ধতি অনুসরণ করতে পারি কিনা? আপনি ঠিকই বলছেন, এটাও আমাদের জানা উচিত যে আসলে রোগ হলেই তো হসপিটাল বা ডাক্তার না, আমরা ঘরে বসেও কিন্তু কিছু করতে পারি। যেমন ধরেন আমি বলি যে ঘরে আপনার কার্পেট আছে, কার্পেটটা যেদিন পরিষ্কার করতে গেল সেদিনই উনি হাঁচি কাশি আক্রান্ত হলো। তার মানে কি, এই কার্পেটে কিছু ডাস্ট থাকে, যেটা বলা হয় হাউস ডাস্ট মাইট বলে, এই মাইটগুলো কিন্তু আক্রান্ত করে। আমরা কি করতে পারি আসলে ঘরে বসে, যেটা করা উচিত, আমাদের সবারই উচিত যে ঘরে জুটের কার্পেটটা না রাখাটাই উত্তম। এটা কিন্তু একটা অ্যাজমা বা অ্যালার্জির একটা ট্রিগার। আমাদের ঘরে মশার কয়েল, এটা কিন্তু না জ্বালানোই উত্তম। অন্য কোনো পদ্ধতি ব্যবহার করে যদি মশা মারার জন্য, নাহলে তারপর ডেঙ্গুর আক্রান্ত সম্ভাবনা থাকে, অন্য পদ্ধতি অবলম্বন, কিন্তু মশার কয়েলটা ব্যবহার করা উচিত না। ঘর ঝাড়ু দেওয়ার সময় আসলে ভ্যাকাম ক্লিনার, আমরা ভ্যাকাম ক্লিনার ইউজ করলে ডাস্টগুলো বাইরে আসে না, এবং যিনি কাজটি করবেন তিনি মাস্ক পরে কাজটি করবেন, যাতে করে তার এই ধুলাগুলো তার নাকে না যায়, সর্দি হাঁচি কাশি যেন শুরু না হয়। পাশাপাশি যদি হয়ে যায়, আমরা কি করি, অনেকে দেখি ঠান্ডা পানি খায়, অনেকে দেখি যায় রাস্তাঘাটে চলাফেরা করছে, মাস্ক ব্যবহার করছে না। কিছু মানে অ্যালার্জি আছে যেটা ঠান্ডাজনিত কারণে হয়, যেমন সাইনোসাইটিসের কথাই যদি বলি, টনসিল ইনফেকশনের কথাই যদি বলি, আইসক্রিম, বরফ, ঠান্ডা পানি, এগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। আমাদের একটু খুসখুস করছে, আমরা একটু কুসুম গরম পানিতে লবণ দিয়ে গার্গেল করলে কিন্তু অনেক সময় এটা আমাদের ভালো হয়ে যায়। আমাদের নাকটা বন্ধ আছে, আমরা হাঁচি দিচ্ছি, কাশি দিচ্ছি, স্নিজিং হচ্ছে, আপনি একটু গরম পানির ভাপ, সিম্পল হট ওয়াটার, জাস্ট স্টিম ইনহেলেশন, একটু গরম পানির ভাপ নিলে কিন্তু একটা আরাম পাওয়া যায়। কোনো কোনো ক্ষেত্রে আমরা ম্যান্থল ইউজ করলে সাইনাসের ক্ষেত্রে অনেকটাই আরাম পাওয়া যায়। এই জিনিসগুলো আমরা ঘরেই করতে পারি। পাশাপাশি একটা জিনিস প্রবণতা আমরা খেয়াল করি ইদানিং, যে পেইট অ্যানিমাল, আমাদের ঘরে কিন্তু এখন দেখা যায় বিড়াল, অনেকে হাঁস মুরগি গ্রামে পালে। তো এই যে বিড়াল, কুকুর, হাঁস মুরগি, এটার যে লোমগুলো, এই লোম থেকে কিন্তু এক ধরনের অ্যালার্জেন আসে। এই অ্যালার্জেনও কিন্তু আমাদের অ্যালার্জি ট্রিগার করে, অ্যাজমা ট্রিগার করে। এগুলোও একটু আমাদের বিরত থাকা উচিত। যাদের বিশেষ করে অ্যালার্জি বা অ্যাজমাতে আক্রান্ত হয়েছেন, তাদের ঘরে এই পেট অ্যানিমালটা থাকা উচিত নয়। অর্থাৎ ইনডোর পলিউশন, যে ইনডোর পলিউশনগুলো থেকে আপনি দূরে থাকতে বললেন, তো এই ইনডোর পলিউশন নিয়ে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আপনি দেখেন দর্শক, যে আমরা যখন ঘরের জানালাটা খোলা রাখি, তখন কিন্তু বাইরের বায়ুটা আমাদের ঘরে আসে। আমরা 100% প্রিভেন্ট করতে পারবো না, তবে আমরা যতটুকু পারবো ততটুকু যেন আমরা করি, আমাদের যতটুকু করা দরকার, করা যাবে ততটুকু যেন আমরা করি।
তা আমরা কি করতে পারি ইনডোর পলিউশন প্রিভেন্ট করার জন্য? অ্যারোসল স্প্রে, যেটা আমাদের ওজোন স্তরকে ক্ষতি করে, আমাদের যে বায়ুমণ্ডলও অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে, প্রাকৃতিক বিপর্যয় আসতেছে, সামুদ্রিক উচ্চতা বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা অ্যারোসল স্প্রেটা ব্যবহার না করাই ভালো। আর যদি অ্যারোসল স্প্রে কেউ করতে হয় মশার জন্য, তাহলে আধা ঘন্টা পরে আপনার রুমে আপনি যাবেন। পাশাপাশি আমি একটা কথা বলবো যে লোম, অনেকে আছে যে শীতের মধ্যে লোম জাতীয় কাপড় বা লোম জাতীয় কম্বল আপনারা ব্যবহার করেন শীতের মধ্যে। এই কম্বলের লোমটা কিন্তু একটা মাইট থাকে, এই কম্বলের লোম থেকে কিন্তু মাইট এসে আপনার কিন্তু অ্যালার্জি, অ্যাজমা ট্রিগার করে। আপনি কম্বলটা আপনি ব্যবহার করতে পারেন, আপনি সুতি কাপড় একটা কাভার দিয়ে আপনি যদি কম্বলটা ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার এইটা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন, যে অ্যালার্জি ঢুকবে না বা অ্যালার্জি যাবে না। আপনি দেখবেন, অনেকেই দেখবেন যে কম্বল মুখে দিলেই তার হাঁচি কাশি, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। কম্বল দেওয়া যাবে না। প্রপার ভেন্টিলেশনের জন্য দরজা খোলা দরকার, বাইরের বাতাস আসা দরকার। একটা ক্রস ভেন্টিলেশন হলে প্রাকৃতিক যে এইটা মানে আপনার অসুস্থতার যে হারটা, এটা অনেকটাই কমে আসবে। আমরা রোগ নির্ণয়ের জন্য প্রথমে বলেছিলেন যে এক্স-রের কথা, কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম যে ভাইরাল ইনফেকশনগুলো কিন্তু কমনলি হয়। তো সেই ক্ষেত্রে আমরা কোভিডের সময় দেখেছি RT-PCR নামে একটি পরীক্ষা, যেটা আমরা নাক থেকে সোয়াব নিয়ে করি। তো এই ধরনের পরীক্ষাকে রুটিনলি আমাদের করার প্রয়োজনীয়তা আছে কিনা? ধরেন একটা ফুসফুসে একটা রোগ নিয়ে আসলো, আমি বলছি প্রথম সিম্পলি আমরা একটা এক্সরে করে দেখে নিতে পারি যে লাংসে কোনো জটিলতা আছে কিনা। সেকেন্ড স্টেপে যদি দেখা যায় তার শ্বাসকষ্ট হচ্ছে, আমরা একটা লাং ফাংশন টেস্ট করি। লাং ফাংশন টেস্ট করি আমরা, আপনারা জানবেন যে অনেক সময় ফু দিয়ে, স্পাইরোমেট্রি বলা হয়, ফু দিয়ে আমরা দেখে নিই তার ফুসফুসের যে ফোর্স এক্সপিরেটরি ভলিউম বা ভাইটাল ক্যাপাসিটিটা কতটুকু আছে, নর্মালের মধ্যে আছে, আমরা দেখে নিই। পরে আমরা হয়তো একটা আরেকটি ওষুধ দেওয়ার পরে আবার একটু চেক করে নিই যে তার চেঞ্জ হলো কিনা কোনো। তো এই স্পাইরোমেট্রির মাধ্যমে আমরা কিন্তু নির্ণয় করতে পারি তার অ্যাজমা আছে কিনা, সিওপিডি আছে কিনা। আচ্ছা, সেকেন্ড আসেন আপনাদের একটা অ্যালার্জি টেস্ট করি আমরা ব্লাডের, যেটা আপনার সেরাম আইজি লেভেল। এটা দর্শকরা অনেকেই জানে যে সেরাম আইজি লেভেলটা আমরা দেখে নিই যে এই লেভেলটা যদি অনেক বেশি থাকে, আমরা ধরে নিই তার অ্যালার্জি হওয়ার একটা প্রবণতা থাকে। পাশাপাশি আমরা যে রুটিন যে টেস্টগুলো, একটা সিবিসি করে আমরা দেখে নিই ইসোনোফিল কাউন্টটা কেমন আছে, হিমোগ্লোবিনটা কেমন আছে, তার ডায়াবেটিস আছে কিনা। কারণ অনেক সময় ওষুধ দেওয়ার ক্ষেত্রে তার ডায়াবেটিস থাকলে ওষুধ দেওয়ার ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি, তার অন্য কোনো কোমরবিড কন্ডিশন আছে কিনা। সেই বিষয়গুলো দেখা যাবে রুটিন কিছু আমরা চেক করে থাকি। আর বিশেষ করে অ্যাজমার সিওপিডি ক্ষেত্রে আমাদের এক্সরে আর লাং ফাংশন টেস্ট, এটা যারা একটু বেশি সিভিয়ারিটি, যাদের ক্ষেত্রে আমি বলছি যে আইসিইউ যাওয়ার প্রয়োজন পড়ে বা খুব সিরিয়াস কন্ডিশন, তাদের ক্ষেত্রে কিন্তু এবিজি নামক একটা পরীক্ষা, আমরা কিন্তু কিডনি টেস্ট আমরা দেখে নিই, যার ক্রিয়েটিন, অনেক সময় যে হাত পা ফুলে যায়, এটা শ্বাসকষ্টের কারণেও ফুলে, কোর পালমোনারির কারণেও ফুলে, আবার কিডনির কারণে ফুলে। তখন আমাদের রুটিন যে চেক আপগুলো, এটা আমাদের করে নিতে হয়। আর আমি বলবো আসলে আমাদের দেশে যদি হেলথ ইন্স্যুরেন্সটা চালু হতো, তাহলে এটা সবচেয়ে ভালো হয়। কারণ আসলে আমরা ডাক্তার কাছে যাই কখন, যখন আমার অবস্থার আর কোনো গতি নেই, মানে খুব খারাপ কন্ডিশন নিয়ে কিন্তু যাই। আপনি ক্যান্সার বলেন, নিউমোনিয়া বলেন, টিবি বলেন, বা আপনি যে কোনো রোগের ক্ষেত্রে বলেন, কিন্তু অনেক লেট স্টেজে কিন্তু আমরা যাই। কিন্তু এই লেট স্টেজে যাওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হতে বেশি, টাকার প্রয়োজন পড়ে বেশি, এবং স্বাস্থ্যটা ঝুঁকির মধ্যে পড়ে যায় বেশি। তো সেক্ষেত্রে আমরা যদি আর্লি স্টেজেই, মানে রোগের প্রাথমিক পর্যায়ে যদি আমরা একটা চিকিৎসা পরামর্শ দিতে পারি, তাহলে কিন্তু আমাদের ভালো হয়। আর আমি যেটা বলছিলাম যে হেলথ ইন্স্যুরেন্সের কথা, যে আসলে কিছু রুটিন চেক আপ আমাদের বছরে করা দরকার। যারা 40 ঊর্ধ্ব আছেন, কিছু রুটিন চেক আপ, সিপিসি, কোলেস্টেরলটা, তার হার্টের কন্ডিশনটা কেমন, তার লাংসের কন্ডিশনটা কেমন, ডায়াবেটিসটা, এই জিনিসগুলো তো রুটিন একটা চেক আপের মধ্যে পড়ে। একটা ইসিজি করে দেখা, একটা এক্সরে করে দেখা, ক্ষেত্র বিশেষে একটা সিটি স্ক্যান করে দেখা বুকের। আমরা এই জিনিসগুলো কিন্তু রুটিনলি বছরে একবার করে করার জন্য আমরা করি। আপনি জানবেন যে আপনার লাং ক্যান্সারের একটা টুল আছে, যে লাং ক্যান্সার টুল আছে যে আপনার লো ডেনসিটি সিটি স্ক্যান, যেটা আমরা বলি যে ইয়ারলি করার জন্য। যারা যে ফ্যামিলিতে লাং ক্যান্সার ছিল, সেই ফ্যামিলির সন্তানদের, তাদের আমরা বলি যে আপনারা বছরে অন্তত একটা করে দেখে নেবেন যে কোনো ধরনের আছে। এবং সেক্ষেত্রে হয় কি, যদি আর্লি স্টেজে ক্যান্সারটা ধরা পড়ে এবং ওই ক্যান্সারটা যদি ফেলে দেওয়া যায় কেটে, সে কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় হয়। কিন্তু আমরা কি করি, আমরা যখন ক্যান্সারটা ছড়িয়ে গেছে, ক্যান্সারটা লাস্ট স্টেজ এসে পড়ছে, তখন আমি ডাক্তার চিকিৎসা, তখন কিন্তু ডাক্তার অনেক ওষুধ দিচ্ছেন, আমরা কেমোথেরাপি নিচ্ছি, রেডিওথেরাপি নিচ্ছি, কিন্তু আমরা রুগীটা হারাচ্ছি, পাচ্ছি না। আমাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হলাম, আমরা রুগীকেও আমরা হারালাম। তো সেক্ষেত্রে আমাদের সচেতন হওয়া দরকার যে যে কোনো ডিজিজে প্রাথমিক অবস্থায় যদি আমরা ডাক্তার শরণাপন্ন হই, তাহলে কিন্তু রোগটা নিরাময় খুব সহজ হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। ইনসেপ্টা স্বাস্থ্য সমাচার অনুষ্ঠান আজ এ পর্যন্তই। প্রিয় দর্শক, বসন্তের এই আগমনী সময়ে আমরা প্রস্তুতি নিচ্ছি বসন্তকে বরণ করে নেওয়ার জন্য, এবং
কোনো রোগবালাই যাতে আমাদের এই আগমনী আমন্ত্রণ জানানোর উৎসবকে ম্লান করে দিতে না পারে, তেমনটাই বলছিলেন আমাদের জননন্দিত শিক্ষক ডাক্তার জিয়াউল করিম স্যার। এবং স্যারের উপদেশগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। আজ আমাদের অনুষ্ঠান এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।